ছাদে হিমসাগর, ল্যাংড়া এই জাতীয় গাছগুলো পাওয়াটা, ফল পাওয়াটা খুব চাপ। গাছকে আমি কখন জল দেবো, জলটা হচ্ছে যতটাই প্রয়োজন ঠিক ততটাই কিন্তু গাছের একটা বড় শত্রু। এক একটা জল শোষণ বা জল ধারণ ক্ষমতার এক একটা মাটির এক এক রকমের। নমস্কার, আমি ইপ্সিতা। আনকাট আড্ডার পক্ষ থেকে সমস্ত দর্শককে স্বাগত জানাচ্ছি। শহরের কংক্রিটের ভিড়ে আমরা কিন্তু প্রত্যেকেই একটু সবুজ খুঁজি, একটু গাছ লাগাই বাড়ির ছাদে, বাগানে, এক চিলতে বারান্দায় কিংবা বেডরুমের জানলাটার টবে হলেও। আজকে আমাদের সঙ্গে এমন একজন অতিথি আছেন যার সকাল থেকে রাত পর্যন্ত কাটে গাছ নিয়ে। কিভাবে গাছ লাগাতে হয়, কিভাবে তা পরিচর্যা করতে হয়, গাছের যত্ন নিতে হয় এবং গাছকে সামগ্রিকভাবে কিভাবে সুস্থ রাখতে হয়, সেই বিষয়ে তিনি প্রতিনিয়ত চর্চা করে থাকেন। আর সারা দিনে অসংখ্য মানুষকে গাছ বিষয়ে নানান ধরনের পরামর্শ দিয়ে উপকার করেন। তাতে মানুষ খুব খুশি হন, তাদের গাছগুলো বেঁচে যায় আর সবুজকে আমরা রক্ষা করতে পারি তার মাধ্যমে। আমার কাছে আজকে আড্ডায় বসেছেন আমার অত্যন্ত প্রিয় একজন ভালোবাসার মানুষ, আমার ভাইয়ের মতো। আর আরও একটি গুণ আছে তার, তিনি সিনেমা, সিরিয়াল, থিয়েটারে অভিনয়ও করেন, তার সাথে সাথে একজন নৃত্যশিল্পীও বটে। আমার খুব কাছের মানুষের সাথে আজকে আপনাদের আলাপ করিয়ে দিই, স্পর্শ দাস। নমস্কার স্পর্শ। আমি কিন্তু ওকে তুই তুই করেই কথা বলি, সুতরাং আজকে একদম। সব আড্ডাটা তুই তুই করেই কথা হবে। আচ্ছা স্পর্শ, তুই বল যে এই সকাল থেকে রাত অবধি যে গাছ নিয়ে থাকিস, নিশ্চয়ই ভালোবাসা থেকেই তো আসে। একদম। এই ভালোবাসাটা কোথা থেকে এলো? কবে বুঝলি যে গাছকে তুই এত ভালোবাসতে শুরু করেছিস? গাছটা আমি শুরু করেছিলাম মানে যখন আমি স্কুলে পড়তাম, ক্লাস 7-8, তখন থেকে ওই যে টিফিনের যে পয়সা সেটা দিয়ে শীতকালে যারা গাছ নিয়ে বসে, তো সেখান থেকেই গাছ কিনে আনা। এবং সেই গাছের নামও আমি অর্ধেক জানতাম না, কি পরিচর্যা তাও জানতাম না, এনে করতাম। শুরুটা আমার বলতে গেলে সেখান থেকে। অ্যাক্টিভলিভাবে ভালোভাবে যদি করা হয় সেটা তাহলে বলা যেতে পারে লকডাউন যে সময়, সেই সময় থেকে পুরো অ্যাক্টিভলিভাবে। তারও যদি বলা যায় বেশ কয়েক বছর আগে থেকে করতাম নিজের বাড়ির ছাদে হালকা বিস্তর। কিন্তু লকডাউনটার যে সময়টা ছিল, আমার মতন মনে হয় প্রচুর মানুষই সেই সময়টায় এই ছাদ নানান বাগান ধরনের নিয়ে কাজ করেছে, তার মধ্যে বাগানটাও হ্যাঁ, করেছে। বাগানটা, কারণ এটা কোথাও একটা মানুষের ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, মনের আনন্দ জুগিয়েছে। আনন্দ জুগিয়েছে। হ্যাঁ, এই প্রসঙ্গে বলি যে স্পর্শর একটা অসাধারণ সুন্দর ছাদ বাগানও রয়েছে, যার ছবি আমরা দেখেছি এবং সত্যি মানে কিছু বলার নেই, ফ্যান্টাস্টিক একটা ছাদ বাগান রয়েছে। তা আমি বলছি যে এই যে সারা দিন ধরে তুই এখন গাছকে নিয়েই রয়েছিস, সেই কারণে একটা ছোট দোকানও রয়েছে তোর, এবং বিভিন্ন মানুষ আসেন গাছের বিষয়ে কথা বলেন, তাদের সেই সমাধানও করে দিস, উপকৃত হন তারা। তা এই তোর কি মনে হয় সারাদিনের অভিজ্ঞতাতে যে কি ভুল করেন মানুষ গাছ লাগানোর জন্য, যে প্রধান ভুলগুলো মানুষ করেন, তাহলে সেটা কি? প্রথমত মানুষ যে ভুলগুলো করে তার ভুলের মধ্যে আছে দুটো। এক নম্বর ভুল মানুষ যেটা করেন, যে প্রথমেই তারা ভেবে নেন যে গাছ লাগাবো সেটা তো অনেক সময় সাপেক্ষর ব্যাপার, অনেক যত্ন করতে হবে। এটা ভেবে এক শ্রেণীর মানুষ পিছিয়ে যান। ঠিক আর এক শ্রেণীর মানুষ আছে, গাছ লাগাবো তার মানে মনে হয় প্রচুর কিছু করতে হবে আমাকে। এবং ফাইন্যান্সিয়ালি দিক থেকে তারা যদি একটু স্টেবল হয় বা না হন, যাই হোক, তারা চেষ্টা করেন কত দামি ওষুধ, কত দামি সার তারা দিতে পারবে, তাহলে হয়তো গাছটা খুব ভালো তাড়াতাড়ি বাড়বে। যেটা কিন্তু টোটাল দুটোই ভুল। গাছ গাছের মতন বাড়বে এবং তাকে তার সময়ের মতনভাবে আস্তে আস্তে করে বাড়াতে হবে, সেই অনুযায়ীভাবে খাবারগুলো দিতে হবে, সেই মতন পরিচর্যা করতে হবে। কিছু মানুষ আছে যারা একটা বাজার থেকে যখন একটা জবা গাছ কিনে আনছেন, বেশ একটা হয়তো সুন্দর ফুল ফুটেছে, যারা বিক্রেতা তারা তো অবশ্যই করবে, কারণ ফুলটা না ফুটলে তো আমরা কোথাও অ্যাট্রাকশনটা বোধ করবো না। এটা কি মানে এখন তো বাজারে প্রচুর রকমের জবা বেরিয়েছে, এক রকমের নয়। আগে যেমন আমরা লাল সাদাটাই শুধু দেখতাম, কখনো কখনো চন্দন কালার, এই তিনটে কালার ছাড়া আলাদা কোনো কালার যে জবা হয় মানুষ ভাবতেই পারে না। আজকে আমার ছাদে যখন হয় তখন মা দেখে বলে এরকম একটা কালারের জবা এত কিছু কি রঙের জবা আছে? নর্মাল যদি বলি বেগুনি, হলুদের মাঝখানে লাল, আচ্ছা, লালের মাঝখানে একটা গেরুয়া,
হোয়াইটের মাঝখানে রেড, এরকম বিভিন্ন রকমের আছে। আমার প্রায় জবা 48 থেকে 49 এরকম ছিল জবা একটা টাইম। তারপর ভেবেছিলাম আরও বাড়াবো, এবং সেইগুলো আরও অস্ট্রেলিয়ান, আমেরিকান, তাইওয়ান, এখন যারা করে ছাদ বাগান তারা অনেকেই জানে এই ভ্যারাইটিগুলো। এবার মানুষ কি হয়, যখন এই গাছগুলো নিয়ে আসে, তারা ওই ফুল এনে গাছটা বসানো মাত্রই তারা চায় দিন সাতেক বাদে ফুলটা যেই মুহূর্তে শুকিয়ে যাচ্ছে, আমার কাছে ওই রকম আরও কেন ফুল আসছে না, কুড়ি আসছে না। আমি এটা আমার দোকানের কাস্টমার থেকে আমার এখানের যারা দর্শক যারা দেখছেন প্রত্যেকের একটা কথাই বলি, এবং আপনাদেরও একটা কথাই বলবো, যেটা গাছ যখন আমরা বসানোর পরে সবার আগে গাছটার শিকড়টা ঠিকঠাকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা, কাণ্ডটা ঠিকঠাকভাবে আছে কিনা, সেটার প্রতি ফোকাস করা উচিত। আমার যদি শিকড় বা কাণ্ডটাই যদি ঠিক না থাকে, তাহলে গাছ আমার ফুলটা দেবে কোথা থেকে? যেটা এনেছি তারা তো, যারা বিক্রেতা তারা সেখানে কিছু পটাশিয়াম জাতীয় যেগুলো ফুল উৎপন্ন করে সেই জাতীয় ফার্টিলাইজার সেখানে দিয়ে দিয়েছে, যার জন্য ফুলটা হচ্ছে, আমরা নিয়ে আসছি। কিন্তু আমরা গাছটা যখন বসাই তখন সেই গাছটার সবার আগে যেটা প্রয়োজন, তার শিকড়টা যাতে খুব ভালোভাবে, ছোট্ট একটা তো টব বা খড়ি বা একটা প্লাস্টিকের গ্রো ব্যাগের মধ্যে থাকে, সেটার থেকে টবের মাটির সাথে কত তাড়াতাড়ি সেই শিকড়টা অ্যাড হবে বা ছড়াবে, সেই অনুযায়ী না, কিন্তু জবা গাছের গাছ হেলথটা আমি নির্ভর করে। ছোটবেলায় শুনেছিলাম যে জবা গাছের যে কোনো ডালপালা মাটিতে পুঁতে দিলেই জবা গাছটা হয়, এটা হ্যাঁ, কি? সেভাবে এটা ডাল তো থেকে তো চারা হয়ই, কিন্তু সেক্ষেত্রে এখন বর্তমানে বিভিন্ন রকমের রুট হরমোন বেরিয়ে গেছে, আচ্ছা। যার জন্য আগে ছোটবেলায় আমরা নর্মাল বসিয়ে দেওয়া হতো, সেভাবে যে হয় না একেবারে তা না, হয়। রুট হরমোন বিভিন্ন বাজারে পাওয়া যায়, সে একটু যদি ভালো কোয়ালিটির রুট হরমোন হয়, দাম বেশিও পড়ে না, এগুলো খুবই কমেরই পড়ে, সেই রুট হরমোন দিলেই রুটটা বেরোতে কিন্তু খুব তাড়াতাড়ি হেল্প করে, আচ্ছা, রুটের গ্রোথ হয়, সেক্ষেত্রে গাছ মানে তাড়াতাড়ি করে 90% চান্স থাকে সেই ডালটা থেকে। এবার ডাল যেহেতু বলা হলো, ডালের ক্ষেত্রে একটা কিন্তু বিষয় থাকে, যেটা ডাল নির্বাচনটা খুব ইম্পর্টেন্ট। অনেকে আছে আগার দিকের একদম সরু যে সবুজ ডাল, আচ্ছা, সেটা থেকে কিন্তু কখনো মানে গাছ রুট বের করাটা খুব চাপ হয় না বললেই বলে। মিনিমাম 2 আঙুল, খুব না হলেও আমাদের বুড়ো আঙুল থাম সাইজের, যেরকম যেটার গায়ে একটু ব্রাউনিশ হয়ে গেছে, একটু পুরনো ডাল, ছোট সাইজের, অনেকে আছে ডাল সমেত কিনে, মানে ওপরটা হয়তো এই যদি গাছটার বলা হয় এরকম ঝোপালো দেখতে ভালো লাগছে, এই শুদ্ধ বসিয়ে দেয়। আচ্ছা, এটা উচিত নয়। সমস্ত পাতা টাতা যদি ছেটে যদি বসানো হয়, কারণ গাছের যখন কাণ্ড থেকে চারাটা হবে না, তখন গাছ 3টে কাজ করে। এক হচ্ছে শিকড় উৎপন্ন, কাণ্ডর দিকে একটা গাছের শক্তি যায়, খাবার যায় এক ধরনের, ফুলের জন্য এক ধরনের খাবার টাবার যায়। আমাদের সেই সময় গাছকে ফোকাস করাতে হবে, তুমি তোমার শিকড়টা শুধু ছাড়ো, পাতা টাতা কোনো কিছুর দিকে দেখো না। এটা আচ্ছা। গাছকে আমাদের, সেই জন্য আমাদের এগুলো কেটে ছেটে দিতে হয়। একটা মানুষ যদি 3টে দিকে যদি ফোকাস করে, তাহলে গাছ তো কোনোটাই হবে না। হয় না, তখন শিকড়ের প্রতি ফোকাস করানোটা আগে উচিত, সেই জাতীয় খাবার দেওয়া উচিত। আহামরি কিচ্ছু না, ফসফরাস বা বিভিন্ন রুট হরমোন, খুব ক্যাজুয়াল। ডালটা অনেকেই আছে করে কি, একটা কেটে এনে বসিয়ে দিল, খা রোদ্দুর সেই জায়গায় রেখে দিল, ডাল যবে শিকড় ছাড়বে তার অনেক আগে সূর্যের যে আলো, সূর্যের যে তেজ, তাতেই ডালটা শুকিয়ে যাচ্ছে, আর তাহলে বেরোবে কবে? মরেই গেল। এটাকে ছায়া জায়গায় রাখতে হবে, আচ্ছা, দেখে সেইভাবে মানে এটা process। শুধু জবা গাছের ক্ষেত্রেই তুই না, বলছিস? সব গাছই মোটামুটি, যে গাছ, যে সমস্ত গাছ ডাল থেকে চারা তৈরি করতে সক্ষম, যেমন এখন আম জাম কাঁঠাল এরা নয়, কিন্তু জবা, গোলাপ বা এই জাতীয় টগর, বেল, জুঁই, এগুলো হামেশায় হয়েই থাকে। তাহলে বেশ ইন্টারেস্টিং লাগছে। যারা গাছ ভালোবাসেন এবং গাছ বাগানে বাড়িতে যে কোনো জায়গায় গাছ লাগাতে চান, আপনারা তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আরও কি ইনফরমেশন আপনারা পেতে চাইছিলেন। আমাদের আড্ডা তো এগোবেই, কিন্তু এক্ষুনি স্পর্শ বললি যে আম জাম কাঁঠালের ক্ষেত্রে নয়, তাহলে সেই সব গাছের ক্ষেত্রে কি করতে হয়? সেই গাছগুলো কি, মানে যদি কেউ বসাতে চান বসাতে বাড়িতে? চান, হ্যাঁ, হ্যাঁ। যদি বসাতে চান তাহলে সেগুলো এখন তো বর্তমানে বিভিন্ন ড্রপ ন্যাচারের কলমের গাছ বেরিয়ে গেছে, যারা কলম তৈরি করতে পারে সে পাটে আমি যাচ্ছি না। যদি কেউ গাছ করতে চান, যে আমার ছাদে একটা আম গাছ থাকবে, রাইট, বা এটাই বলছি। জাম গাছ থাকবে, বা একটা লেবু গাছ থাকবে, যেমন আমার ছাদে আছে, ড্রপ ন্যাচারের
যে গাছগুলো হয়, ওই নেচারের গাছগুলো হয় কি ছোট গাছ হবে, তার মধ্যেই ফল হবে। ঠিক আছে? এই ক্ষেত্রে অনেক মানুষকে আমি দেখেছি, আমি নার্সারিতে যখন গেছি নিজে গাছ কিনতে বা কিছু, অনেকে দেখি বাগানিরা এসে বলছে কি আমাকে একটা হিমসাগর আম দিন তো, একটা ল্যাংড়া আম দিন তো। তো আমি অনেক সময়তেই উপযাচক হয়ে তাদের গিয়ে বলেছি, ছাদে হিমসাগর, ল্যাংড়া এই জাতীয় গাছগুলো পাওয়াটা, ফল পাওয়াটা খুব চাপ। কারণ এদের নেচারটাই হয় দোতলা তিনতলা বাড়ির সমান একটা উঁচু উঠবে। তার জন্য সেই গাছ নির্বাচনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমি কোন জায়গায় করব, কারণ করছি আমার ছাদে, তাহলে সেক্ষেত্রে আমি সেই ধরনের গাছ। এর পাশাপাশি তাদের আমি না মানে আম গাছ তো তোর যেমন লেবু গাছ আছে আমার বলছিস, আমও আছে। আমও আছে, তাহলে সেই ধরনের গাছ বলতে কি ধরনের গাছ মানে আম গাছ আমের এখন ছাদে তো বিভিন্ন ছাদের জন্য? ভ্যারাইটি, থাইল্যান্ডের বিভিন্ন ভ্যারাইটি এখন সেই চলে আমগুলো এসছে কি ভালো মার্কেটে। হয় খেতে? জাত নির্বাচন হয়, ভালোই হয়। তাদের বিভিন্ন কালো মানে কালার হয়, সুন্দর গন্ধ থাকে, একটা আলাদা। আমার নিজের ছাদেই করেছি ব্যানানা ম্যাঙ্গো, একটু লম্বা হয়, মানে বলতে গেলে তার যে আঁঠি যেটাকে বলে সেটা পুরো একদম এটিএম কার্ডের মতন একটা পাতলা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটার একটা আলাদা উন্মাদনা, কারণ আমরা বাজার থেকে তো হিমসাগর, ল্যাংড়া এইগুলো পেয়েই যাই ফজলি। হ্যাঁ আমি তার জন্য আমার কাস্টমারদেরও মাঝে মাঝে বলে থাকি, বা যারা যখন আমি গাছ কিনতে গেছি এসছে বলছে এরকম ধরনের গাছ, তো আমি বলি আপনি এটা না কিনে এমন একটা গাছ কিনুন যে গাছটা রেয়ার, যে গাছটার আমটা আপনি বাজার থেকে কিনে খেতে পারছেন না। হ্যাঁ তাই চেনেনি না? না হয়তো। চেনেনি না, নামটা জানেন না। বলছে আলফানসো তাই? হয়? আলফানসো হয়, আচ্ছা আলফানসো হয়। না, আলফানসোর মধ্যে দুটো ভ্যারাইটি থাকে। একটা ভ্যারাইটি হচ্ছে আলফানসো, আহ, নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। দুটো ভ্যারাইটি থাকে, একটা তো খুবই ভালো হয়। আচ্ছা। ঠিক আছে, তাছাড়াও এখন রয়েছে ব্যানানা ম্যাঙ্গো রয়েছে, রেড আইভরি রয়েছে, নামডক মাই রয়েছে, এরকম প্রচুর আম আছে যেগুলো ছাদে, অরুণিকা, অম্বিকা, এরকম বিভিন্ন দেশি ভ্যারাইটি যেই মানে আমরা হারিয়ে ফেলছি। সুন্দর কালার হয় আমগুলোর, মানে খেতেও ভালো হয়। খেতেও ভালো, সুন্দর কালার, ফলন ভালো, এগুলো ছাদে খুব ভালো হয়। ছাদের ক্ষেত্রে কি 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 গাছ লাগানো যেতে পারে, সেটা কি সাজেস্ট করবি? করা যেতে পারে অনেক কিছুই। এবার দেখতে হবে, যদি আমি নতুন করি, আমি বাগানটা নতুন শুরু করছি, তাহলে আমার সেক্ষেত্রে গাছগুলোকে খুব বিগিনার লেভেলের যে সমস্ত গাছ হয় সেইগুলোকে আমার চুজ করতে হবে। আমি এখন একটা 5-এ পড়ে যে বাচ্চা, সে তো জানে না কমার্স কি, সায়েন্স কি, আর্টস কি। একদম। তাকে এখন যদি আমি একটা হায়ার স্টাডিজের যদি কিছু পড়াই, সে তো বুঝবে না, সে খাবে। তো তাকে তার মতনভাবে একটা বেসিক মাধ্যমিক অবধি যেমন হয়, গাছের ক্ষেত্রেও সেম তাই। যখন কেউ নতুন শুরু করবেন, নর্মাল খুব দেশি জবা, আমি কোনো হাইব্রিড অস্ট্রেলিয়ান আমেরিকান এসব জবাও নয়, দেশি, খুব বেশি হলে পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির যে সমস্ত জবা হয়, বেল, জুই, খুব সাধারণ গাছ, তার সাথে যখন সে সহবাস করবে না, তখন গাছের একটা বেসিক নেচার থাকে সব গাছেরই কম বেশি, সেই নেচারটা আগে তার বোঝা উচিত। গাছকে আমি কখন জল দেবো, জলটা হচ্ছে যতটাই প্রয়োজন ঠিক ততটাই কিন্তু গাছের একটা বড় শত্রু। আমি অনেক কাস্টমারকে শুনি, তারা আমার দোকানে এসে রোজই তো জল দিই। রিসেন্টও এসছে, বা মানে হাজব্যান্ড ওয়াইফ আমার দোকানের সামনে বসে তারা ওকে দোষারোপ করছে, ওকে আর বলো না তোমার কাকু রোজ এই করে। এই যে একটা গাছকে রোজ জল দিন একটা কথা রয়েছে না, তো গাছকে রোজ জল দিন, টবের গাছের ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য নয়। আচ্ছা। গাছকে অবশ্যই রোজ জল দেবো, কখনকার দরকার। যেমন আমাদের তো দিনে 3.5 থেকে 4 লিটার জল খেতে বলে ডাক্তাররা, একটা ভালো নর্মাল হ্যাঁ। আমরা যদি ওয়ান টাইম যদি 2 লিটার খেয়ে নিই, শরীরের মধ্যে হাঁসফাঁস করবে তো। 1 লিটার খেলেও অনেকে পারবে না। এবার 4 লিটারটা আমি কিভাবে সারাদিনের মধ্যে খাবো যাতে আমার হাইড্রেশনটাও না আসে, সেগ্রিগেশন করতে হবে। আবার আমার থাকবেও, জলটাও থাকবে। গাছকেও সেই। আমার 10টা যারা গাছ করছে, একবারে তো কেউ করছে না। আজকে দেখা যাচ্ছে এক জায়গা থেকে মাটি কালেক্ট করছে, করে তারা 5টা গাছ বসাচ্ছে। কাল দেখা গেল আর একটা জায়গা থেকে মাটি। তো এক একটা মাটি কিন্তু এক এক রকমের, এক একটা জল শোষণ বা জল ধারণ ক্ষমতার এক একটা মাটির এক এক রকমের। কেউ দেখা যাচ্ছে জলটা যে হয়েছে সেই কাদা ভাবটা একদিন জল দিলে মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে মাটির টবটা শুকায় না। মানে সেক্ষেত্রে যদি ফ্রিকোয়েন্টলি আর্দ্রতাটা জল দিয়ে থাকে। দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু রুট ড্যামেজ হওয়ার মারাত্মকভাবে সম্ভাবনা থাকে। আচ্ছা। আবার কোনো মাটি এমন আছে বা তার এমন পরিবেশ যেখানে খুব ভালো রোদ্দুর পড়ে, সানলাইট পড়ে, সকালবেলায় দিতে পারছে না, বিকালবেলায় শুকিয়ে যাচ্ছে। আমার নিজের ক্ষেত্রেই হয়। আমার 10টা টব হয়তো রয়েছে পাশাপাশি, আমি দিতে যাচ্ছি, দেখছি ওই টবটায় দেখলাম মাটিটা বা জলটা শুকায়নি, আমি ওটাই দিলাম না, দেবো না, অসুবিধা কী আছে? আমার মানে মাথার উপর তো কেউ লাঠি নিয়ে দাঁড়িয়ে নেই যে দিতেই হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেবো না, এই বোঝাটাকে বুঝতে হবে।
আচ্ছা। মানে এখন এটা নিয়ে তুই রেগুলার কাজ করিস, চর্চা করিস, জানিস। এটা যখন কোনো নতুন কেউ বাগান করতে আসবেন, তখন তাকে ১ম কী পরামর্শ দিবি? যে আমি এই বাগানে কি সে বসাবে গাছ, আর কিভাবে সে পরিচর্যা করবে? তো একটা ফার্স্ট যে ইনিশিয়াল একটা গাইডলাইন, সে কিভাবে শুরুতেই যেটা পাবে? বলবো, খুব সাধারণ গাছ, যেটা আমি একটু আগেও বললাম, সাধারণ গাছ আপনারা চুজ করুন। সেই গাছ আপনারা যেখান থেকেই হোক, সে ডাল কেটে হোক বা কোনো নার্সারি থেকে আপনারা কিনে আনুন, সেখান থেকে এনে সেই গাছগুলো বসান। আপনাদের লোকাল যেখান থেকে এই সমস্ত গাছের সার ওষুধ পাওয়া যায়, সেখান থেকে কিচ্ছু না, নর্মাল আপনারা গোবর সার বা ভার্মি কম্পোস্ট, দুটোর মধ্যে যে কোনো একটা, মাটি, যদি আপনারা মাটির টব চুজ করেন তাহলে সেক্ষেত্রে একটু কোকোপিট অ্যাড করবেন। যে মাটিটা কালেক্ট করবেন সেই মাটিটা যদি আপনাদের খুব চিটে আঠালো মাটি হয়, তাহলে সেক্ষেত্রে একটু সাদা বালি অ্যাড করতে পারেন। কিছু কিছু গাছের ক্ষেত্রে আমরা অনেক সময় লাল বালিটাও ইউজ করি, সেটা আলাদা। বালি ইউজ করা যেতে পারে সেই গাছের ক্ষেত্রে। এই জায়গায় অনেক মানুষ আছে ভুল করে, এই যে বালি অ্যাড করার কথা অনেককে বলে থাকে, তারা এসে না জেনারেলিভাবে আমার দোকান থেকে হয়েছে তো মাটি কিনে নিয়ে বলছে আমাকে একটু বালিও দাও। আমি তো বালিটাও বিক্রি করি আমার দোকানে। তো আমি বললাম আমার এখন যে মাটি আমরা সেল করছি সেই মাটিতে কিন্তু বালির দরকার নেই, আপনি কি আমার দোকানের মাটি নিয়েছিলেন? তা সে বলছে হ্যাঁ। তাহলে বললাম এই মাটিটায় কিন্তু বালিটা লাগবে না। এই ভুলটা অনেকেই করে, বালি দিতে বলেছে মানে সব জায়গায় বালি দেয়, কিন্তু সব জায়গায় বালিটা দেওয়া যায় না, সেক্ষেত্রে আবার কিন্তু সেটা খারাপ হয়ে যায়। আমার মাটিটা যদি চিটে মাটি হয় তবেই তার মধ্যে বালি, আর মানে বেলে দোআঁশ মাটিতে তো গাছ একটু ভালো হ্যাঁ, হয়, হ্যাঁ, হ্যাঁ। সেটা দরকার। কিন্তু যে মানে মাটি একদম আঠালো থাকলে তার ভিতরে বালি দিলে আরেকটু স্মুথ হচ্ছে। স্মুথ হয়, সেখান থেকে রুটগুলো খুব সুন্দরভাবে গ্রো আপ করতে হ্যাঁ, পারে, গ্রো আপ করতে পারে। অক্সিজেন চলাচল করতে পারে, রাইট। এই ক্ষেত্রে খুব সুবিধা হয়। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যেই মাটিটা অলরেডি বালি, তার মধ্যে বালি মেশালে সেটা কিন্তু আবার খারাপ হয়ে যেতে পারে, সেখানে কিন্তু আবার একটা জল হোল্ড করবার একটা চলে আসে। মানে ১ম ৩০ দিন ধরো তাকে একটা অবজারভেশন করতে হবে। তাহলে সে এইগুলো অবজার্ভ করবে। খুব ক্যাজুয়াল, ওই তো বললাম গোবর সার ভার্মির মধ্যে যে কোনো একটা, খুব কোকোপিট, মাটিটা যেমন বললাম সেটা, আর যদি মনে করেন খুব সামান্য নিমখোল, এই দিয়ে জাস্ট গাছ বসিয়ে দিন, আর কিচ্ছু করতে হবে না 30 দিন। যদি মনে হয় রুট হরমোন পাওয়া যায়, রুট হরমোনের জলটা একটু মাঝে সাঝে দিতে পারেন, যে কোনো একটা ফাঙ্গিসাইডের সাথে মিশিয়ে। ফাঙ্গিসাইডটাও একবার দিলেই যথেষ্ট। এটুকুই। আর একটা করা যেতে পারে, যেটা এটা নতুন বাগানীদের ক্ষেত্রে বললাম, হ্যাঁ, আমি নতুনদের কথা একদমই বলছি। নতুনদের। আর যদি মনে করে কেউ একটু মোটামুটি কিছুদিন করে নিয়েছে, তাদের ক্ষেত্রে দুভাবে করা যেতে পারে। এক হচ্ছে, আমি যেটা রেগুলারই ফেস করি আমার দোকানে বিভিন্ন যারা কাস্টমার আসেন, আমি আগে জিজ্ঞেস করি আপনি কি গাছটা যে এনেছেন, মানে গাছ বসাবেন বলছেন, সেই গাছটা কি এই যে মাটিগুলো তৈরি করবেন, হয়তো জিনিস নিতে এসছে, বলছে আমি মাটি তৈরি করবো, গাছ বসাবো। তাই বললাম মাটিটা তৈরি করেই কি ইনস্ট্যান্ট গাছটা বসাবেন, নাকি মাটিটা তৈরি করবেন 2 মাস পরে গিয়ে গাছ বসাবেন? যদি কেউ ইনস্ট্যান্ট বসায় তাহলে কিন্তু এই প্রথম যে ফরম্যাটটা বললাম, যা মানে বিগিনার যারা করবেন, আমার মনে হয় এই ফরম্যাটটা করাটাই ভালো। এখানে এক একজন বাগানি এক এক রকম কথা বলতে পারেন, এটা আমি ব্যক্তিগতভাবে নিজে ফলো করি, ভালো রেজাল্ট পাই। আমার এতদিনের ব্যবসা বা এতদিনের যারা কাস্টমার, তারা প্রত্যেকে রেজাল্ট পেয়েছে। তারা সেই জন্য আজকে আমার দোকানের মূল ইউএসপিটাই একটা, যে শুধু গাছ বিক্রি করা নয়। আমরা শুধু বিক্রেতা নই। কাস্টমার হয়তো এসছে 500 টাকার মাল কিনতে, জিনিসপত্র কিনতে, আমরা সেখানে এমনও হয়েছে তাকে 150 টাকার জিনিস দিয়েছি, তাকে বলেছি আপনার এটা লাগবে, যদি তারা গাইডেন্স চায় তো। এবার কেউ হয়তো চাইছে না, জাস্ট আমার এটা দাও ওটা দাও, সবসময় সম্ভব হয় না, কেন করবেন কি, তাতে তারা মানে রেগেও বিব্রত বোধ যেতে করতে পারেন, পারে। হ্যাঁ। যদি কেউ বলে যে আমি নতুন করছি, আমি জানি না কি দিলে কি হয়, তাহলে হয়তো সেই লিস্টও করে নিয়েছে, তাহলে আমি এত কিছু কেন বলেছে আপনাকে, লাগবে না, আপনি কবে বসাবেন? বলছে আজকেই মিশিয়ে আজকেই বসাবো। তাহলে দরকার নেই। আপনি যদি 2 মাস বা অন্তত 1 মাস আগে যদি মাটিটা তৈরি করে তারপর যদি বসান, তাহলে সেই মাটিতে অনেক কিছু দেওয়া যেতে পারে। এর এবার একটা রিজন আছে কেন। মাটির মধ্যে যখন অনেকগুলো উপাদান মিশে যায় না, যেমন সর্ষের খোল, হাড়গুঁড়ো, শিংগুঁড়ো, এরকম বিভিন্ন গাছের জিনিসপত্র, সেই মাটিতে একটা হিট উৎপন্ন হয়। সেই মাটিটার মধ্যে যখনই একটা ওই নার্সারি থেকে আনা একটা চারা গাছ দেবে, ওই হিটটা সে নিতে পারবে না। এর জন্য মাটির সাথে মিশিয়ে এটাকে মোটামুটি 1-1.5 মাস রেখে দিয়ে এর হিটটাকে আগে বের করতে হবে, করে দিয়ে তারপর সেটা করতে হবে। একটা ছোট বাচ্চাকে যদি আমরা সদ্য হসপিটাল থেকে যে এসেছি, তার মুখে বিরিয়ানি, তো আমাদের কাছে বিরিয়ানি খুব আহারে কি দারুণ খেতে, বাচ্চাটার ক্ষেত্রে তো বেশ। গাছের ক্ষেত্রেও কিন্তু সেম। ঠিক কথা। যারা বিগিনার্স তারা যদি বিরিয়ানিটা খাইয়ে দেয় গাছকে, কারণ ও ছোট, ওকে খাওয়াতে হবে ওই বাচ্চাকে যেমন ভাত গলিয়ে গলিয়েছে, দিয়ে হ্যাঁ। একদম, গাছকে ওই খাবার দিতে হবে আচ্ছা। আস্তে আস্তে ভাবে সেই হিসাবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কীটনাশকের ইউজটা কিরকম ভাবে এটা গাইড করা যেতে পারে? কীটনাশক
কীটনাশক এক একজন মানুষ এক এক রকমভাবে করতে চান। কেউ প্রচুর মানুষ দেখি এখন ইউটিউবে দেখার দরুন তারা বলে যে জৈবভাবে করব, জৈবভাবে করব। জৈবভাবে না সব কিছুটা সম্ভব হয় না সবসময়। অনেক মানুষ হয়তো বলতে পারে না আমি করেছি আমার ভালো রেজাল্ট হয়েছে। আমি সাইড এফেক্টটাও দেখেছি। হয়তো কোনো একটা জায়গায় কেউ বলেছে ন্যাপথলিন গুলে সেটাকে দিয়ে দেবেন বা ডিসপ্রিন ট্যাবলেট গুলে দিয়ে দেবেন। তো ডিসপ্রিন ন্যাপথলিন কোথা থেকে জৈব হলো? এটা তো একটা কেমিক্যাল প্রোডাক্টই বাজারের। রাইট। তথাকথিতভাবে একটা হয়তো ওই রাসায়নিক সারের দোকান থেকে আমরা কিনছি না, কিন্তু আলটিমেট তো সেটা কেমিক্যালি একটা কিছু না হ্যাঁ। কিছু। এবং আমি আমার ব্যক্তিগতভাবে আমি আমার নিজের গাছে দিয়ে দেখেছি অনেক সময়তেই নেগেটিভ এফেক্ট হয়েছে আচ্ছা। খুবভাবে। যেটা লকডাউন টাইমেই হয়েছিল, যখন আমার দোকান বন্ধ বা দোকান ফার্স্ট লকডাউনে আমার দোকানটা ওপেন আমি করিনি, তখন এরকমই আমিও একটা ভিডিও দেখলাম। তো কারণ আমরা কেউই জানতাম না লকডাউনটা আসবে এইভাবে, কেউ ঠিকই তো, হ্যাঁ। প্রিপেয়ার ছিলাম না। তো আমি ওরকমই দেখে ডিসপ্রিন ট্যাবলেট, ওষুধের দোকানগুলো মেডিকেল শপগুলো সব খোলা ছিল, আনলাম, এনে 2 পাতা কিনে নিয়ে আসলাম, কারণ সবসময় বেরোতে পারছি না, কোয়ারেন্টাইন জোন বিভিন্ন কিছু। ওষুধটা প্রথম যেদিন বিকালবেলায় দিলাম, পরের দিনই দেখলাম সকালবেলায় সব কটা গাছের পাতা পুরো বার্ন হয়ে গেছে। তো এটাও কিন্তু প্রচুর মানুষ আমাকে বলেছে যে এরকম দেখেছি, করেছি, হয়েছে। এবার অনেক মানুষই আছেন করেন কি, মানে রেগুলার কন্টেন্ট দিতে হবে বলে যা নয় তাই সেটাও করে। কিন্তু এবার আমাকে ইউটিউব যেমন ভালো দেখায়, ইউটিউব থেকে আমাকে সব কিছুতেই ভালো খারাপ আছে। আমাকে হ্যাঁ, নিজের নিশ্চয়ই। একটু মস্তিষ্কটা একটু খাটিয়ে নিজের বুঝে বুদ্ধি নিতে খাটাতে হবে হবে, যে ঠিক কথাই। কোনটা ভালো। অনেক দামি দামি বা কম দামি যাই হোক শ্যাম্পুর অ্যাড তো দিয়ে অনেক হিরোইনদের দেখাচ্ছে, আদৌ কি সেই শ্যাম্পুটা তারা ইউজ করে? এইটু বুদ্ধি কেন আমাদের মাথায় কেন খোলে না আমি বুঝতে পারি না। এটা ঠিক কথাই। না, এবার আমি বলছি যে এই করোনার সময় এই ছাদ বাগানটা তৈরি হয়েছিল তোর। এখন এখন পরিপূর্ণ একটা বাগান। মোটামুটি পরিপূর্ণ বলতে গেলে এখনো অনেক কিছু আছে, আশা হ্যাঁ, আছে করার। মানে এর একটা জার্নি আছে ছাদ বাগান। কারণ এই জার্নিটা শুনবো এই কারণেই যে কারুর তো ছাদ বাগানের ইচ্ছা হয়, এবং অনেকেই দেখা যায় যে করতে পারছেন না, গাছ বাঁচছে না, তারাও তাহলে একটু গাইডলাইন পাবেন আর কি। শুধু সে তাদের জন্য এই ছাদ বাগানের যে একটা জার্নি, যে কেন ছাদ বাগানটা শুরু করলি এবং সেটাকে কিভাবে আস্তে আস্তে এত সুন্দর হলো। ছাদ বাগান যেটা শুরু করলাম সেটা তো আমি প্রথমের দিকে একটু বলেছিলাম যে কিভাবে আমার ছাদ বাগানে আসা। এই যে কোভিডের টাইম থেকে সেই টাইমে শুরু হয়েছে। এবার অনেক মানুষ দেখেছি কোভিডের টাইমে শুরু করেছে, পরবর্তীকালে বন্ধ করে সরেও গেছে কাজের চাপে। অনেক মানুষ ভাবে বাবা অনেক হ্যাপা, অনেক যত্ন। তাহলে দেখুন আমাদের ব্যক্তিগত দৈনন্দিন জীবনে যদি আমাদের বলা হয় যে আমাদের একটা মানুষকেও না অনেক যত্ন নিয়ে বড় করতে হবে, এই যত্নটা শুনলেই কিন্তু আমরা তখন ভাবি কি ওরে বাবা অনেক কিছু মনে হয় করতে হবে বা কিছু। অ্যাকচুয়াল সেটা নয়। আমাদের তো প্রাত্যহিক সকালবেলায় আমরা ঘুম থেকে ওঠার পর ব্রাশ করি, স্নান করি, খাওয়া দাওয়া করি, চুল আঁচড়াই, সমস্তটাই। কিন্তু এটা যদি কেউ একটা লিস্ট অফ ওয়ার্ক একটা যদি করে তখন মনে হয় বাবা এত কিছু করতে হবে। তো কিছুই না, নর্মালি গাছ বসান, যখন ওর জলের একটু দরকার জলটা একটু দিয়ে দিন। দিনের মধ্যে যে কোনো একটা টাইম, একমাত্র আপনি যদি মানে বাড়িতেই থাকেন না আলাদা গল্প, যদি না, বাড়িতে থাকেন মানে কলেজে। ধরো এরকম তো হয় যে কাজের জন্য তো সত্যি বাইরে যেতে হচ্ছে মানুষকে, তখন যে ছাদের কি গাছগুলো, কোন গাছের কি যত্ন, কতটা যত্ন। কোনো গাছ খুব অটোমেটিক বেড়ে যাচ্ছে, কোনো গাছ আবার হচ্ছে যে ভীষণ যত্ন পেতে চাইছে, অথচ আমার ইচ্ছা যে ওই গাছটাকে আমার বাঁচিয়ে রাখতেই হবে। মানে এইটা কোন গাছ যে যারা খুব অবলীলায়, খুব অযত্নে না হলেও মানে কম যত্ন করলেও হবে। অবলীলায় অযত্নে যদি গাছ যদি কেউ করতে চায় তাহলে আমি বলবো তারা ক্যাকটাস জাতীয় গাছ করতে পারেন। মিলি বলে একটা খুব সুন্দর ফুলের গাছ আছে, এগুলো করতে পারেন। কাঠচাপা একটা ফুল গাছ আছে, যারা খুব সহজে অত মানে 4 দিন 5 দিন জল না দিলেও গাছ সারভাইভ করে থাকে। সবচেয়ে বড় হচ্ছে অ্যাডেনিয়াম। এখন যারা বর্তমানে ছাদ বাগান করেন, বাগানিরা যারা আছেন, তারা অ্যাডেনিয়াম সম্বন্ধে মোটামুটি সবাই অবগত। অ্যাডেনিয়ামটা কী, অ্যাডেনিয়াম কি? খুব সুন্দর একটা শেপ হয়, মানে শেপটা যদিও কিছুটা নিজেকে তৈরি করতে হয়। ওটা একটা ওই সাকুলেন্ট ভ্যারাইটিরই গাছ বলা যেতে পারে, সেলুলেট, যাদের জল মানে দিন 10 15 20 না জল দিলেও চলে যায়। যাদের আচ্ছা। এরকম ব্যাপারটা হয় যে আমি যে কোনো সময় আমাকে একটু আউট অফ স্টেশন চলে যেতে হয় কাজের জন্য, থাকি না এবং বাড়িতে কেউ সেটা করবার নেই, তো আমি তাদের বলবো সেই ধরনের গাছ করুন। আচ্ছা। কিন্তু এবার আমার যদি গাছ করার শখ থেকে তাই গোলাপ, এই গোলাপ নিয়ে একটা কথাই বলি। প্রচুর মানুষ আছে যারা নতুন এই শীতকালে যখন গোলাপ ওঠে তারা গোলাপ দেখে খুব আকর্ষণ বোধ করে। আমি সবাইকেই বলি গোলাপটাই আগে যাবেন না, যদি নতুন হন অন্য গাছ করিয়ে হাত পাকান। কারণ গোলাপ দেখতে খুব সুন্দর, যেমন ফুলের রানী, তো পরিচর্যাটাও রানীর মতন। আচ্ছা। যেমন তাকে সময় দিতে হয় তেমন একটু যদি গোলাপকে গোলাপের মতনভাবে করতে হয়, বেশ ব্যয়বহুল, বেশ না হলেও ব্যয়বহুল,
বেস্টটা যদি না আমি নাও বলি, ব্যয়বহুল আছে। এবং তার ভীষণ যত্নেরও প্রয়োজন হ্যাঁ, আছে। এবার 100 টাকা দিয়ে একটা গাছ কিনে কেউ যখন বলা হয় যে আপনি একটা 250 টাকা দামের ওষুধ গাছে স্প্রে করতে লাগবে, অনেক মানুষকে দেখেছি বাবা এটা সামান্য গাছের জন্য দরকার নেই। তাহলে আমার মনে হয় সামান্য একটা গাছই কেনা উচিত, যার পিছনে এটা কালারটা দেখে মানুষ অ্যাট্রাক্ট হয়, কিন্তু তার পরিচর্যাটা তো করতেই হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, ভীষণ চিন্তায় পড়ে যাচ্ছে, মানে সেটার জন্য কি মানে গাছের পাতা শুকিয়ে যায়, এর একটা তো খুব নেচার, নর্মাল যেটা গাছের পাতা শুকাবে না, মানুষের। নেচারের বাইরে বলছি। হ্যাঁ, আমি সেটাই বলছি, একটা নেচার। এবার আমায় বুঝতে হবে যদি দেখা যায় আননেচারালি আমার গাছ খুব ফ্রিকোয়েন্টলি প্রচুর পাতা, মানে প্রত্যেক দিন এভরিডে দেখছি 10টা 12টা 15টা করে গাছ অনুযায়ী, একটা এই গাছে যদি দেখা যায় কালকে 7 থেকে 8টা পাতা হলুদ হয়ে গেছে, তাহলে এটা কিন্তু খুব অস্বাভাবিক একটা বিষয়। এটা গাছের পাতা অনেক সময় জল কমের জন্যও হয়, আবার অনেক সময় জল অতিরিক্ত বেশির জন্যও হয়। আচ্ছা। শুরুতেই বললাম জলটা খুব একটা দরকার। আর একটা যেটা হয় ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির জন্যও হয়। গাছের পাতা যদি দেখা যায় একটু বিবর্ণ ফ্যাকাশে ফ্যাকাশে প্রত্যেক কটা পাতায়, তাহলে বুঝতে হবে সেখানে কিন্তু ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি ঘটেছে। তাহলে সেক্ষেত্রে একটু ম্যাগনেসিয়াম সালফেট বাজারে মেডিকেল স্টোর হোক বা আপনার যদি গাছের যে সারের দোকান সেখান থেকেও কালেক্ট করে নিতে পারেন আপনারা ম্যাগনেসিয়াম সালফেট, তাহলে সেক্ষেত্রে গাছকে দিতে হবে। আর যদি রুট ড্যামেজ হয় সেক্ষেত্রে একটা সিম্বল কিন্তু হচ্ছে এই পাতা হলুদ হয়ে যাওয়া, মানে অতিরিক্ত পরিমাণে হলুদ হয়ে রুট যাওয়ার। ড্যামেজ হলে। হ্যাঁ, যেমন ঠিক আমাদের শরীরে যখন কোনো কঠিন রোগ বাসা বাঁধে আমাদের কিন্তু সিগন্যাল দেয়, আমরা কোথাও সেটা বুঝতে পারি না। হয়তো হুট করে মাঝে সাঝে মাথাটা ঘুরিয়ে আসে, হয়তো হুট করে আমাদের খিদে কমে গেছে, বা এরকম বিভিন্ন সিমটম আমরা খুব সাধারণ মানুষরা তারা সেটাকে এটা খুব স্বাভাবিক একটা টাইম দেয়, সিগন্যাল দেয়, কিন্তু আমরা এগুলোকে খুব স্বাভাবিকভাবে এড়িয়ে যাই। একটা টাইম হাতের বাইরে চলে যায়, কখনো কখনো সেটাকে কিওর করা যায়, কখনো যায় না। গাছের ক্ষেত্রেও সেম তাই। ওই যে বলে না গাছেরও প্রাণ আছে, কথাটা আচার্য জগদীশচন্দ্র বসু বলেছিলেন, এটা একটা টাইম আমার কাছে না শুধুমাত্র একটা শোনা কথার মতন ছিল। যখন আমি গাছ করা শুরু করলাম আমার তো মনে হয় সত্যিই আছে। না, আমি এই কথাটাই বলছি যে লকডাউনের সময় থেকে তোর গাছকে মনে হলো বন্ধু, পরম বন্ধু। একদম। এবং গাছের সাথে অনেকটা সময় কাটানোর একটা সময় ছিলই, সবার হাতেই আমাদের তখন কিছু করারই ছিল না, ছুটি। তা তখনই গাছের প্রাণ আছে এই যে বুঝতে পারলি। এই প্রসঙ্গে আমি আরও কিছুক্ষণ পরে আমি যাব যে গাছ কিভাবে মানুষের আপন হয়ে উঠছে, সেই সময় তোর কিভাবে আপন হয়ে উঠেছিল, গাছগুলো কিভাবে পরিচর্যা করে তারপরে কতক্ষণ থাকতিস গাছের সাথে? অ্যাকচুয়ালি লকডাউনটা যখন আসে তখন ডিপ্রেশন বলবো না, এটা একটু মনে হয় বিলাসিতা, একটু ফ্রাস্ট্রেশন বা একটু তো হয় প্রত্যেক মানুষেরই একটা কি কাজ। করি ভাব, কাজ নেই হ্যাঁ, এবার প্রথমত যেহেতু আমি একটু অভিনয়ের সাথে যুক্ত থেকে শুরু করে নাচের প্রোগ্রাম, নাচের শো, সমস্ত কটা জায়গায় তো মানুষের, আমার শুধু নয় প্রত্যেক মানুষের, হ্যাঁ, বন্ধ হয়ে এবার গেল। আরও আমি একটা স্ট্রাগলার, মানে স্ট্যাবলিশ কোনো কিছু নয়, মানে অভিনেতা হোক বা সেই জায়গা হোক, তো সেই জায়গায় আমরা কিন্তু প্রত্যেক মানুষই কালকে বেঁচে থাকবো কিনা সেটাই একটা বড় প্রশ্ন হয়েছিল। মানে আমরা জানি না আজকের এই যে দিনটা যেখানে আমি তুমি বসে রয়েছি এটা আমাদের জীবনে আসবে কিনা। ঠিক কথাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা মানসিকভাবে একটা খুব চাপ কাজ করছিল যে এইভাবে কতদিন, মানে জমানো সঞ্চয় দিয়ে 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 আমরা তো কেউ জানি না, কোনো জায়গায় বলে দেয়নি যে এটা 2 মাস পরে বা 1 মাস পরে বা 7 দিন বাদে চলে যাবে। তো তখন আমার এই গাছ বন্ধু হয়ে উঠলো। আমার যে না পাওয়াগুলো ছিল বা বিভিন্ন কিছু মান অভিমান আমি গাছের সাথে করতাম। আমার গাছ যখন একটা সুন্দর কুড়ি থেকে ফুল ফুটতো বা একটা ছোট গাছের চারা কিনে আনা, সেখান থেকে যখন দেখছিলাম আস্তে আস্তে গাছটা গ্রো করছে, আমার মনে হয় আমি তো কোথাও গিয়ে একটা ভেতর দিয়ে ক্রিয়েটিভ পার্সন, তো আমার মনে হয় আমার ক্রিয়েটিভিটিটা ওই জায়গায় আমি কাজ করতাম, যেন আমি কিছুর সাথে একটা ভীষণ একটা আনন্দ হয়ে যেত যে আমি দারুণ লাগছে, ক্রিয়েট করতে পারছি। এর জন্য আমি মালি পছন্দ করি না, মানে এটা বললে হয়তো অনেকে রাগ করবে, আমি ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না যে আমার বাগান কেউ এসে করে দিক, বা অনেক কাস্টমারদেরও বলি একটু নিজে হাতে করুন না। মালি থাকলো, মানে বড় কাজবাজ যখন হলো নিশ্চয়ই মালি তাদেরও দরকার আছে, তাদের এটা রুজি রোজগার, কিন্তু নিজে হাতে একটা কোনো সৃষ্টির না আনন্দটা আলাদা। আমায় কেউ সাজিয়ে দিল গুছিয়ে দিল সেটা আলাদা জিনিস, তো সেইখান থেকে বড় ভালো কথা বললি, বড় ওখান ভালো থেকে কথা নিজে হাতে একটা ডাল থেকে চারা এবং তার থেকে ফুল পাওয়া, মানে ঘুম থেকে উঠে যখন দেখবে ওই 20টা থেকে ফুল হয়েছে তার যে আনন্দ। একদম লকডাউন টাইমেই আমি করেছিলাম, রাস্তা দিয়ে যেতে যেতে একটা গোলাপি, তখন তো গাছটা নাচতে টাচতে যেতে পারছি না, একজনের বাড়িতে দেখলাম একটা গোলাপি রঙের বা জবাড়িয়ে, তা আমি গিয়ে যথাযথভাবে নির্লজ্জের মতন বললাম একটা ডাল দেবেন আমাকে, কারণ আমি জানি ওই ডালটা পেলে এবার ওই ডালটার পেছনে আমি কিছুটা সময় কদিন আমার চলে যাবে, তাতে আমার কিছুটা টাইম চলে যাবে যে ডালটাকে বসাবো, কবে ডালটা বাঁচবে, কবে এবার ডালটা যখন বসালাম দেখলাম আস্তে আস্তে কিছুদিন
পর্যন্ত দেখলাম কচি কচি পাতা বেরোচ্ছে, তখন আমাকে গ্রিন সিগন্যাল দিল যে না, আমি এবার বেঁচে উঠেছি। এবার আস্তে আস্তে ওকে যখন একটু হালকা রোদ্দুর আনলাম, এবার আস্তে 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 করে এবার যখন কন্টিনিউ ফুল দিচ্ছে, ওর যে প্রাপ্তি, এটা মনে হয় যারা আনন্দটা, হ্যাঁ। না করেছে না তারা বুঝবে না। এটা যারা না করেছে তারা খুব সহজে ওরা সামান্য একটা গাছ, কিন্তু যারা করে, যারা আজকে এই ভিডিওটা দেখবেন, যারা ছাদ বাগানি, তারা এটা মানে 100% রিলেট করতে পারবেন যে আমি এক্সাক্ট মানে কি বলতে চেয়েছি, মানে কোন জায়গাটা। একদম আমাদের আড্ডাটা না অসম্ভব ভালো হচ্ছে, কারণ আমি জানি যে খুব ইনফরমেটিভ। আমরা আমরা সবসময় চাই যে আনকাট আড্ডা এমন কিছু মানুষ আসুন, এমন কিছু কথা তারা বলুন, জীবনের কথা এবং জীবনের সাথে মিলে যাওয়া কথা। জীবনের কথা মানে যে সবসময় মোটিভেশনাল বা ভীষণ জ্ঞানের কথা তা নয়। জীবনের কথা মানে হচ্ছে আপনার জীবনে যিনি আপনি গাছ ভালোবাসেন, ফুল ভালোবাসেন বা সবজি ফলাতে, ফল ফলাতে ভালোবাসেন, তাদের জন্য আজকের কথা, এই স্পর্শর কথাগুলো কিন্তু সত্যিই ভীষণভাবে মনে দাগ কাটছে। কোথাও গিয়ে আমার তো মনে হচ্ছে যে আপনাকে কোথাও ছুঁতে পাচ্ছে স্পর্শর কথাগুলো। আপনারা অবশ্যই কমেন্ট করুন, আপনারা আরও জানতে চান আমাদের কাছ থেকে, আরও শুনতে চান, আর স্পর্শর সাথে আরও কথা আমার এগোবে। আমি একটা কথা স্পর্শকে বলছি যে এই যারা মানে এক চিলতে বারান্দা পেয়েছে, ছোট ছোট ফ্ল্যাট, কিন্তু তারা ভীষণ মানে গাছ ভালোবাসছে, তাদেরকে কি কি গাছ সাজেস্ট, মানে তাদের কোনো চয়েস নেই, কিন্তু আমার বাগানে একটু মানে আমার বারান্দাটা একটু কিছু গাছ থাকুক, ছোট সবুজ থাকুক, তাদের জন্য কি সাজেশন আছে? যদি তাদের চয়েস না হয়ে থাকে, এবং আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আগে দেখতে হবে মানে আপনার যে ব্যালকানি বা যেখানে বারান্দায় করবেন সেখানে রোদ্দুরটা আসছে কিনা। যদি রোদ্দুর আসে তাহলে আপনি ফুল চুজ করতেই পারেন। যদি মনে হয় না রোদ্দুরটা সেই তুলনায় আসে না, দিনে না আসার মতনভাবে, তাহলে আমি বলবো কোনো পাতাবাহারি গাছ যেগুলো, সেইগুলো করতে পারেন। আলো বাতাস হাওয়াতে গাছগুলো খারাপ হয় না, ভালোই হয়। কখনো সখনো যদি মনে হয় একান্ত একটু রোদ্দুর দরকার, একটু কখনো বাইরে উঠোন হোক বা ছাদে হোক, সপ্তাহে একদিন একটু বাইরে দিয়ে দিলেন, সেইভাবে সবুজের সঙ্গে থাকাই যায়। আচ্ছা, এবার আমি বলছি যে এই যে দোকান করেছিস, তার তো একটা জার্নি আছে, যে দোকান করাটা কেন, মানে এই দোকান করার পরিকল্পনা প্রথম থেকে ছিল কিনা, এইটা পরের প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটা যে দোকান খোলা মাত্রই তোর যেইভাবে গাইড করার যে এই মানসিকতা, তাতে মনে হচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু অনেক দোকান ছেড়ে তোর কাছে আসে, শুধু গাছ কিনতে নয় বা টব কিনতে নয়, বা আরও অ্যাক্সেসরিজও তুই দোকানে রাখিস, একদমই। সেটার জন্য না, তোর কাছে গাইডলাইন নিতেও কিন্তু প্রচুর মানুষ আসেন, কারণ তারা জানেন যে সঠিক গাইড করবি তুই তাদের। তা আমি বলছি সবচেয়ে বেশি মানে এই যে দোকানে যে বেশি কাস্টমাররা সবচেয়ে বেশি কী ধরনের আবদার নিয়ে বা কী ধরনের সমস্যা নিয়ে তারা আসেন, আর কী তার পরামর্শ দিস? সমস্যা তো সবচেয়ে প্রচুর। বেশি না, সবচেয়ে বেশি সংখ্যক সমস্যা, মানে একই খুব কমন, মানে এটা বলবেই, এরকম কিছু সমস্যা আছে কি? হ্যাঁ, একদমই আছে। সেইটাও আগে বলা হয়ে গেছে যদিও, যে আমি গাছ বসাচ্ছি কিন্তু গাছ আমার ফুল দিচ্ছে না কেন? এবার আমার তাদের অনেকে বলে প্রশ্ন, আমার হাতে গাছ হয় না। হ্যাঁ, এটা কি কথাটা ভুল নাকি ঠিক? না, 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 এটা একেবারেই আমি যুক্তি বলব নেই। ভুল। মানে আমি এইগুলো মানি না। অনেকে বলে আমার বাড়িতে এই গাছ বসানো বারণ। আমার বাড়িতে তো ডালিম গাছ বসানো বারণ। আমি তো ডালিম গাছ আমার বাড়িতে বসানো রয়েছে। আমার তো মানে কিছু মানে যেটা যদি কেউ মানেই, আমার কোনো মানে অবনতি হয়নি উন্নতি ছাড়া। আচ্ছা। ঠিক আছে? না, অনেকে বলে আমার হাতে গাছ হয় না, বা পাশের জমিতে ওনার হাতে খুব ভালো গাছ হয়। ওই আম গাছটায় উনি একই সময় আমরা লাগিয়েছি, ওনার হয়েছে, আমার হাতে গাছই হয় না। এটা কোনো যৌক্তিকতা আছে আমি নাকি? ব্যক্তিগতভাবে মনে করি না তাহলে কি এটার মধ্যে ধরনের কোনো সমস্যা যৌক্তিকতা নিয়ে মানুষ আছে। আসে যে কেন এটা হচ্ছে না? বা এই যে বললাম দুটো মানুষ দু রকমের হয়, বা হয়তো দেখা যাচ্ছে যে বসিয়েছে সে নর্মালি বসিয়ে দিয়েছে, হয়তো সে জলটা বুঝেই দিয়েছে, আর যে আরেকজনও বসিয়েছে সে হয়তো বোঝেনি, ওই গাছকে রোজ জল দেওয়া করে হয়তো গাছটা মরেই ফেলেছে, হতেই পারে। আচ্ছা। বা হয়তো যেই জায়গায় বসিয়েছে সেই জায়গার মাটিটা হয়তো ভালো না, বা সেই জায়গার রোদ্দুরটাই হয়তো আসে না। একটা গাছ তো বেড়ে ওঠে রোদ আলো বাতাস জল সমস্ত হ্যাঁ, কিছু সব নিয়ে। কিছু নিয়ে। এবার দেখতে হবে আমার ঘাটতি কোনটায়। মানে আমার পাশের বাড়ির ছেলেটা ভালো মার্কস পাচ্ছে, আমি পাচ্ছি না, কেন পাচ্ছি না? বা পাশের বাড়ির একই ছেলেটা, একই ক্লাসে পড়ে, একই টিউশনে পাশের পড়ে। বাড়ির ছেলেটা দেখা যাচ্ছে আমার পাড়াতেই আছে, এটা একদমই বাস্তব। মেয়ে ছিল, দিনে 2 থেকে 3 ঘন্টা পড়তো কি পড়তো না, খুব ভালো একটা মার্কস আনতো। আবার দেখা যাচ্ছে কোনো একজন স্টুডেন্ট, সে সারাদিন বইয়ের মধ্যে মুখ গুজে রয়েছে কিন্তু আনতে পারছে না। এবার যে দিনে 3 ঘন্টা মানে পড়ছে, সে দেখা যাচ্ছে সলিড পড়াটা পড়ছে। যে 24 ঘন্টা বসে রয়েছে সে হয়তো কোথাও
ফাঁকি দিচ্ছে, হ্যাঁ। ফাঁকি ফাঁকি দিচ্ছে না, সে খাটছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ওই খাটনিটা আমাদের হয় না যে ঠিক জায়গায় খাটনিটা ইনভেস্ট, মানে সঠিক জায়গায় সঠিক জিনিসটা পড়লে কিন্তু কাজ হয়, হ্যাঁ। তাই না? এবার যদি ভুল জায়গায় করি না তাহলে তো সেটা ঠিক। কোনো এবার কিছু এবার হবে না। এবার তুই বল যে মানে দোকান করার এই যে দোকান করার ভাবনাটা। জার্নিটা আর কি পুরো টোটাল, সেইটা কি যখন আমি ছাদে বাড়িতে এরকম ভাবে গাছ শুরু করলাম এবং কোভিডের টাইমে, মানে আগে তো একটা টুকটাক বেরোনো পড়তো এই শোয়ের জন্য, বাইরে হিল্লি দিল্লি প্রচুর বাইরে গেছি অভিনয়ের জন্য। তথাকথিতভাবে ছেলে ব্যবসা বা চাকরি করে না, এটা সাধারণ বাড়ির একটা মানে বাবা মার ইয়ে থাকে যে চিন্তাও এই থাকে। জগতে কিছু নেই, কালচারাল জগতে। আর আমার বাড়িতে অতটা ইয়ে নয়, মানে নাচ গানের ছেলে থাকবে বা অভিনয় ব্যাকগ্রাউন্ড নেই এসবের মধ্যে, সেরকম কারোর, হ্যাঁ। সাংস্কৃতিক কিছুর মধ্যে থাকবে। মা কিছুটা সাপোর্ট করলো, বাবা বা বাকিরা অতটা নয়। হ্যাঁ, যখন ছবি রিলিজ করেছিল সেটা বাবা গেছিল দেখতে। আহ, তো তখন এবার আমি যখন লকডাউন টাইমে টোটালি বসে গেলাম, আর কোনো বাড়ির থেকে বেরোচ্ছি না, টুকটাক ওই আশেপাশে বেরোচ্ছি, চলে আসছি। তো তাদের যেন আরও কোথাও একটা যেন সমস্যা হলো যে ছেলে বাড়িতে বসে রয়েছে। আর লোকের যেটা হয় আর কি, কী গো কী করছে ছেলে, কী করছে ছোটো ছেলে, কী করছে ছেলে, একটা চাকরি করছে না বা ছেলে একটা ব্যবসা করছে না, তাদের একটা বলতে কোথাও যেন অসুবিধা হচ্ছিল, যেটার একটা এফেক্ট আমি বুঝতে পারছিলাম ঘরের মধ্যে। সেটা কম বেশি হয়। সেটা সাধারণ পরিবারের সবারই তো হয়। তখন আমার চট করে মাথায় এলো, আমি এমন যদি জিনিস করি যেটা রদ দেখাও হবে, কলা বেচাও হবে, ঠিক আছে, আমি গাছের জিনিসপত্রই বিক্রি করব। তাহলে আমার আর এই জায়গাটা সাইডটা খুলে গেল যে আমার ব্যবসার সূত্রে আমাকে এখন এক্সপেরিমেন্টালি, এবং সত্যি এটা দরকার আছে, যেটা অনেক যারা বাগান করে মানে দোকানদার আছে, আমার নিজের চোখে মানে দেখা বা তাদের সাথে শুনে দেখেছি, তার বাড়িতে একটা লঙ্কা গাছ হয়তো পর্যন্ত নেই, সামান্য। তো সে জানবে কি করে যে সেই গাছটার মধ্যে কি দিতে হবে না হবে? অনেক মানুষেরও কিছু দোষ থাকে, কাস্টমারদের আমি ফেস করেছি। তারা কাস্টমাররা না দোকানে আমার কাছে এসে বলছে, গাছে পোকা লেগেছে একটা ওষুধ দাও না। তাই আমি বললাম, গাছে পোকা লেগেছে ওষুধ, এরকম তো কোনো ওষুধ হয় না। আপনি মেডিকেল স্টোরে গিয়ে বলতে পারবেন যে আমার শরীর খারাপ হয়েছে, কোনো ওষুধ দিন। শরীর খারাপ বলে কিন্তু কোনো ওষুধ হয় না। আপনাকে পার্টিকুলার বলতে হবে আমার চোখে একটা যন্ত্রণা করছে বা কানে একটা কোনো সমস্যা হচ্ছে, নাক যদি আটকে যেয়ে থাকে। তো আমাদের এই মুখের মধ্যে এতগুলো যে আমাদের যে বা মানে পার্টস, ইন্দ্রিয় বা হ্যাঁ। পার্ট, সেগুলোর জন্যই তো আলাদা আলাদা মেডিসিন রয়েছে। আমরা যেটা দিয়ে চোখের ড্রপ হবে সেটা কিন্তু কখনোই কানে যন্ত্রণা করলে যাবে না, সেটা দিয়ে কখনোই যদি নাক আটকে যায় না সর্দিতে, ঠিক, সেটাও হবে না। পার্টিকুলার অসুখটা বলতে হবে তাহলে গাছের সেক্ষেত্রে ওষুধটা ক্ষেত্রেও। বলতে হবে। তা সেক্ষেত্রে আপনারা পার্টিকুলার ওষুধটা যদি বলেন তাহলে আমি পার্টিকুলারভাবে বলতে পারবো। তো এই ওষুধগুলো এবার আমি জানলাম কিভাবে, পড়াশোনার পাশাপাশি তো আমাকে এইগুলো এক্সপেরিমেন্ট করতে হয়েছে। একটা ওষুধ আমি দেখলাম আমার গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, এটা দিয়ে আদতে কাজ হচ্ছে কি না, তবে তো আমি কাস্টমারকে সাজেস্ট করব। আমার কাছে অনেক সময় অনেক ডিস্ট্রিবিউটার যারা ওষুধ বিক্রি করে হয়তো এসছে, এসে বলছে দাদা এটা নতুন এসছে মার্কেটে, এসেই আপনি নেবেন, আর আমাকে একটা দিন। অনেক সময় তারা হয়তো কেউ একজন দুজন হয়তো প্রথম ফ্রি ডেমোতেও দিয়েছে, অনেক সময় আমি নিজে কিনেছি দামের ওষুধও, যে ঠিক আছে তারা বলছে ডেমো দিতে পারবো না, তাহলে একটা আমি কিনছি, আমাকে দিয়ে দেন। আমি যদি ইউজ করে বুঝি ভালো, তবেই আমি কাস্টমারকে সাজেস্ট করবো। কারণ আমার একটা কোনো প্রোডাক্টে 20 টাকা বেশি লাভ আছে বলে আমি কখনো কাস্টমারকে, সেটা যদি কাজ না হয় আমি কাস্টমারকে দিই না। কারণ আমার মনে হয় যারাই ব্যবসা করছে তাদেরও এটা ভাবা উচিত, আমি একবার ঠকাবো, বারবার সে হবে না কিন্তু সেটা, হ্যাঁ। সেকেন্ড দিন দুটো জিনিস হতে পারে, হয় আমার দোকানেই আসবে না, সেকেন্ড টাইম ভাববে এত খরচা, সেদিন একটা ওষুধ নিয়ে আসলাম তাতেও হচ্ছে না, আবার একটা ওষুধ জ্ঞান, অনেক সময় লাগতেই পারে আমার 5টা ওষুধ, হ্যাঁ, তাহলে সেটা পাঁচটার মতন মানে এই ইচ্ছাকৃতভাবে সেটা না করাটাই ভালো। তাতে আমার সাময়িক লাভ করছি, সেই কাস্টমারটা বাগান করা ছেড়ে দিলে আমার দোকানে আসবে? সেই তো, মানে এই রদ দেখা কলা বেচার লোভেই একটা দোকান করে ফেললি তখন বাড়িতে এই চাপটা কমে গেল অনেকটা, যে ঠিক আছে ও তো ওই রিলেটেড জিনিসের মধ্যেই রয়েছে, ঠিক আছে চলো। এখন দোকান দাঁড়িয়ে গেছেন, বাবা মা বাড়িতে খুশি। এখন যেহেতু একটা ব্যবসা করি, একটা বা পারিবারিক টুকটাক যে সাময়িক একটা ছেলে যে দায়িত্ব হ্যাঁ, সেই সমস্ত থাকে, তার মধ্যে আমি আমার এখন শো করতে গেলে বা যখন টুকটাক শ্যুটের কাজ বা যা হয় করি, অসুবিধা হয় না। মানে একজন নতুন বাগান এই দোকান করবেন বলে ঠিক করছেন, তার জন্য কিন্তু একটা বার্তা থাকতে পারে যে দোকান করলে হবে না, শুধু দোকান মানে গাছটাকে নিজের মতো করে বাড়িতেও মানে পরিচর্যা আমার মনে করতে হয় হবে। জেনে করুন, মানে কোনো ব্যবসাতেই বা কোনো কিছুতেই আমার অমুক প্রফিট করছে বলে চলো আমি নেবে পড়ি, সেটাতে আদতে কিন্তু খুব একটা মনে হয় না ভালো হয়। প্রফিট করছে ভালো কথা, আমার পাশের বাড়ির ছেলেটা গান করে নাম করেছে ভালো কথা, তার জন্য চট করে নেবে পড়লাম, আদৌ আমাকে বুঝতে হবে সেই গানের মেরিটটা আমার মধ্যে আছে কিনা, গানটা আমি জানি কিনা। এবার যদি মনে হয় বাগান সম্বন্ধেই বলা হচ্ছে, আমি ব্যবসা করতে নেমেছি শুধু কি পয়সার জন্য, নাকি আমি জিনিসটা সম্বন্ধে কম বেশি জানি? আমি অনেককে দেখেছি জানে না দোকানদার, ওই কাস্টমাররা আমার সামনে এসে বলছে একটা ওষুধ দিন, ওষুধ দিয়ে দিল তাকে,
পরে হয়তো কাস্টমারকে আমি নিজে হয়তো জিজ্ঞেস করলাম কোন ওষুধ, আমি আর সেখানে বলতে পারি না কারণ তার ব্যবসার জায়গা। টোটালি আমার মনে হলো এই ওষুধে কাজ হবে না সেখানে, এটাও হয়েছে। এবার কাস্টমারদেরও কিছুটা ভুল থাকে, কিন্তু আমি মানলাম পেশেন্টের ভুল হতে পারে, কিন্তু অ্যাজ আ ডক্টর, আমি ডক্টর নই, না, কিন্তু যখন একজন আমার কাছে কেউ সাজেশন চাইছে, আমার জেনে যদি দেওয়া মনে ভালো। হয় জেনে দেওয়া ভালো, না হলে বলো আমি জানি না, আমি হ্যাঁ, করে মানে দিতাম। এইটা না, এই আমার মনে হয়, আমি দর্শকদেরও বলছি যে যারা বাগান করবেন তারাও, এবং যারা যে দোকান থেকে কিনবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মানে কথাটা খুবই যুক্তিসঙ্গত। কারণ আমরা যখন আমার গাছ বাড়ছে না, গাছ মরে যাচ্ছে বা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কোনো কারণে যাই ডিফেক্ট হোক না কেন, আমরা এমন মানুষের কাছেও আমাদের যাওয়া উচিত যার সত্যি সম্যক একটা ধারণা আছে গাছের সম্বন্ধে। এই যে যেমন বললো যে ওষুধ চাই, কিসের ওষুধ বলতে পারছেন না, এই রকম ভাবে একটা গাছকে আমরা তো ভালোবেসে যত্ন করে আমার নিজের ফ্যামিলি মেম্বার করেছি, সুতরাং তাকে সেইভাবেই যত্নটা দেওয়া উচিত বলে আমার মনে হয়। এবার আমি আসবো স্পর্শর কাছে, যে এই অভিনয় আর নাচ আর তার সাথে গাছ, এই সবটাই একটা মানে আমার তো মনে হয় যে একটা শিল্প সবগুলোই। একদম। তো যদিও আমরা কোনোদিন কোনো চাষিকে শিল্পী বলি না, মানে যিনি ফলান, মানে যিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন, তাকে কিন্তু কোনোদিন শিল্পী আখ্যায়িত করিনি, না, কিন্তু তিনিও তো এরকম একটা শিল্পই করেন। এবং তোর সাথে কথা বলে যেটা মনে হচ্ছে, তুই খুব শৈল্পিকভাবেই গাছের পরিচর্যা করিস, একদম। এবং বাগান যে আমি খুব ঘুরে সাধারণভাবে করি, আমার কাছে অনেক না, একটা বাগান করতে গেলে যেই সুন্দর মানে আর্টিস্টিক একটা ভিউ পয়েন্ট থাকা দরকার, সেটা তোর মধ্যে রয়েছে, তাহলে তো ডেফিনেটলি তুই আর্টিস্ট বলেই রয়েছে। তা সেই এইটা কি একসাথে মার্জ, মানে একই সাথে চলছে তোর এই শিল্প চর্চা, এই তিনটেকে কি শিল্প চর্চার জায়গায় ফেলছিস? একদমই আমার কখনো কখনো আপস অ্যান্ড ডাউন হয়। আর এক্ষেত্রে ছোট্ট একটা কথা আমি বলবো, তখন যে প্রশ্নটা করা হলো আমাকে, যে এই যে গাছের যারা ওষুধ আমার দোকানে যারা নিতেও আসে, আমি অনেক ক্ষেত্রে না, এই প্রসঙ্গটা আসছি আমি পরের প্রশ্নটা, অনেক ক্ষেত্রে আমি কাস্টমারদের এমনও হয়েছে যারা আসেন আমার কাছে, আমি বলি আপনার ছবি তুলে নিয়ে আসুন। হতেই পারে আমি বাগান করছি, আমি জানি না সিমটমটা, তাহলে পারলে একটু ছবিটা তুলে নিয়ে যান। মোবাইল এখন অ্যান্ড্রয়েড ফোন সবাই, একটা ক্যামেরা ফোন সবাই ইউজ করে, ছবিটা তুলে নিয়ে গিয়ে অ্যাটলিস্ট দোকানদারকে গিয়ে দেখান, যদি অন্তত ঠিকঠাক গাইড পান। অনেক সময় কাস্টমাররাও আমি দেখেছি তারাও ঠিকঠাকভাবে বোঝাতে পারেন না, শুধু হ্যাঁ, দোকানদারদেরও দোষ দেবো না, কিন্তু অনেক সময় দোকানদাররা পেশেন্স নিয়ে জিজ্ঞেস করেন। আমার কাছে যদি কেউ আসে, আমি দোকান যদি ভিড়ও থাকে, যদি বুঝি একটু ক্রিটিক্যাল কিছু, আনলাম একটু দাঁড়াবেন, পার্টিকুলার ওষুধের নাম বলে নিয়ে গেল, ঠিক আছে। যদি বলে আমার কাছে, আনলাম একটু দাঁড়ান, আমি শুনে নিয়ে আপনাকে তাহলে দেবো, এমন জিনিস দেবো যাতে সেটা আপনার কাজ হয়। এমনও হয়েছে 250 টাকা দামের ওষুধের নাম বলে নিয়ে এসছে, ওষুধটার দাম 250 টাকা। আমি তার সমস্যাটা জিজ্ঞেস করলাম, কী বলুন, 120 টাকার ওষুধ, হয়তো সেটায় কাজ হয়ে যাচ্ছে। বললাম না, এটাতে এত লাগবে না, আপনার এই দামের ওষুধেই তো। আমি 250 টাকার ওষুধ বিক্রি করলে তো আমার সেটাতে তোরই লাভ হতো। 10টা টাকা হলেও বেশি প্রফিট হিসাবে আসতো, কিন্তু আমি চাই দরকার নেই, বরং ওই যে যেটা বাঁচলো সেই টাকাটা দিয়ে উনি দরকার হলে একটা গাছ কিনতে পারে, বা অনেক তো গাছ করতে গেলে টুকটাক টুকটুক করে অনেক জিনিস লাগে, সেটা কিনতে পারে। তো এই জিনিসটা করার চেষ্টা করি। সেকেন্ড যেটা আমাকে বলা হলো এবার, যে তিনটেকে শৈল্পিকভাবে মনে করি কিনা, একদমই আমি মনে করি। কারণ যখন একটা ওই যে কুড়ি থেকে ফুল ফোটে, বা একটা, এবং সেটা থেকে যেন ফল, আমার ছাদে তো প্রচুর ফল গাছও রয়েছে, এবং বর্তমানে আমার ছাদে প্রায় 40টার কাছে লেবুর গাছ রয়েছে। আরে বাবা রে! ঠিক আছে, সেটার হচ্ছে বিভিন্ন রকমের পাতি, কাগজি, গন্ধরাজ থেকে প্রচুর এখন মৌসম্বি, মালটা, বাইরের সমস্ত থাইল্যান্ড ভ্যারাইটির, তারপর হচ্ছে ডালিম রিসেন্ট শুরু করছি, যেমন অস্ট্রেলিয়ান, তারপর হচ্ছে এরকম বাইরের কিছু ডালিমের জাত যেগুলো আছে, তাইওয়ান ভ্যারাইটির, এইগুলো করা শুরু করছি। হ্যাঁ, তার মানে তো এইটা এটা যখন ফলছে, সেই এটার আনন্দ। একটা আলাদা, যে আমার ছাদে একটা অস্ট্রেলিয়ান, যেটা আমি নর্মালি বাজার থেকে পাচ্ছি না, একটা অস্ট্রেলিয়ান আনার যখন আমার ছাদে হচ্ছে, বা একটা বা ভিয়েতনাম ভ্যারাইটির কোনো একটা মালটা লেবু হচ্ছে, সেই লেবুটা এখন বাইরের লোক খাচ্ছে, বা আশেপাশে কাউকে হয়তো দিলাম, সে বলছে এই লেবুটা তো বাজারে কোনো খাইনি আগে, এটার যে পাওয়া, ওই যে না করেছে সেটা বুঝবে না। হ্যাঁ, মানে তার সাথে রিলেট করছিস নাচ, অভিনয় সবটাই, যে এই একটা পাওয়া, একটা মানে হ্যাঁ, কোথাও appreciation গিয়ে পাওয়ার যখন একটা। এটা পাচ্ছি না, তখন ঠিক আছে চলো এটা থেকে একটা আমার কোথাও গিয়ে একটা কিছুটা, কোনোটাই তো সিমিলার পুরোপুরি আমরা বলতে পারি না, কিন্তু অনেকটাই রয়েছে। আমি সত্যি আমি অন্তত খুব উপকৃত হচ্ছি স্পর্শের কথায়। আচ্ছা, তোর কি কখনো মনে হয় যে গাছ মানুষকে ধৈর্য শেখায়? একদম, একদম শেখা। কারণ সত্যি অনেক দিন ধরে গাছটা বড় হয়, তাকে তো
কতদিন ধরে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় আমাদের যে একদমই। গাছটা কখন বড় হবে। এটা জীবনের সাথে কিভাবে নিজেকে রিলেট করছিস, যে আরো কি ধৈর্য মানে চঞ্চলতা কেটে তোর কি ধৈর্য শক্তি বেড়েছে? গাছ ধৈর্য শক্তি বাড়ায়, এবং আমার মনে হয় কোনো বাচ্চাও যখন বড় হয় তার যদি গার্জেন যদি তাকে যদি সেই গাছের সাথে যদি তার ভালোবাসার সংযোগটা তৈরি করতে পারে একটা ফুলের প্রতি, আমার মনে হয় সেই মানুষ হিসাবেও না মানুষ অনেকটা বেশি পিউরিফাইড হয়। গাছ যদি কেউ ভালোবেসে যদি গাছকে করতে পারে, আমার মনে হয় ওই যে একটা গাছের পাতা ছিঁড়বো, উফ, আমার তো মানে মানে হৃৎপিণ্ড কেউ ছিঁড়ে নিল একটা গাছের যদি ফুল ছেড়ে বা এরকম কিছু, মানে ডাল যদি ভেঙে যায়। তো এই ভাবনাটাও না আমরা অনেকটা ভেতর থেকে এতটাই পিউরিফাই হয়। আমরা মানুষ হিসাবে মানুষের প্রতিও যখন একটা কোনো কোনো ডিসিশন নিই, দুবার মনে হয় ভাববো যে একটা গাছের প্রতি যদি আমরা এত যদি ইয়ে হই যে নৃশংস এই হতে পারি। পাতাটা ছিঁড়তে আমি পারবো না, যদি আমাকে কেউ বলে এই ডালটা এখন মট করে ভেঙে দিতে, ও হ্যাঁ। ঠিক আছে? তো আমি সেক্ষেত্রে আমি তো রাস্তায় গাড়ি নিয়ে মানে চলাফেরা করতে গেলেও বা এমনি নর্মালি আমার মানে একটা ব্যাংক পড়ে গেল না তো, একটা কিছু পড়ে গেল না তো, মানে আমি যেমন মানে গাছ ভালোবাসি তেমন ঠিকভাবেই নেচার মানে প্রকৃতি, পশু প্রকৃতি, পাখি হ্যাঁ। সবকিছু। মানে গাছের এটা অবশ্য বলাটা খুব অত্যুক্তি হচ্ছে, কারণ গাছের ভীষণ প্রয়োজন, কারণ বিভিন্ন অনুষ্ঠানে গাছ প্রেজেন্ট করা হচ্ছে এখন। একদম। হ্যাঁ, তাহলে এইটার সাথে তুই তো নিশ্চয়ই সহমত হবি, তোকে বলারই নয়, কিন্তু আমি বলছি যে এটার জন্য মানুষের কাছে একটা মেসেজ আমি চাইছি, যে যেহেতু গাছ প্রেমী এবং গাছ বিশেষজ্ঞ এখন বলা যেতে পারে তোকে, যে এত জ্ঞান তোর আছে গাছ নিয়ে, তুই একটু মানুষকে গাছের ব্যাপারে বা সবুজের সম্বন্ধে একটা সচেতনতার কথা বল আমাদের দর্শককে, সেটাই আমি চাইবো। এখন তো চারপাশে দেখুন কংক্রিট বা আমাদের বিভিন্ন জায়গায় রোড সাইডে যে সমস্ত বড় বড় বৃক্ষ যে গাছগুলো কেটে ফেলছে, এবং সেইগুলোতে আমরা আটকানোর মতন খুব একটা জায়গায় দাঁড়িয়ে নেই, কিন্তু যেইগুলোতে রয়েছি সেইগুলো আমরা করতে পারি, অবশ্যই চেষ্টা করব। পাশাপাশি নিজেদের ছাদে অন্তত একটা বা দুটো, যাদের বাড়িতে উঠোন রয়েছে, জায়গা রয়েছে, সেখানে একটা দুটো অন্তত গাছ বসান। বাড়ির যে ছোট সদস্যটা রয়েছে সবচেয়ে, তার মধ্যে সবার আগে এই গাছ ছিঁড়ে ফেলা, কেটে ফেলা, এইগুলোর থেকে তার মধ্যে একটা বৃক্ষরোপণ, এই যদি প্রক্রিয়াটা বা এই যদি প্রচেষ্টাটা যদি মানুষ যদি করতে পারেন, তাহলে সেক্ষেত্রে মনে হয় সেটা অনেক বেশি ভালো। তাতে আপনার বাড়ির যে বাচ্চাটা না, তার মনটাও অনেক বেশি ভালো তৈরি হয় এবং একটা ভালো মানুষ হিসাবে তৈরি হয়। স্পর্শর সাথে কথা বলে এত ভালো লাগলো আজকে, আমি সত্যিই খুব আপ্লুত হয়ে গেছি। অনেক দিন ধরে স্পর্শকে আমি চিনি, কিন্তু ওর যে এত একটা বিশদ জ্ঞান রয়েছে গাছ সম্বন্ধে, আমি নিজেও খুব উপকৃত হলাম। আমি আরও একটা কথা বলে শেষ করবো আজকের অনুষ্ঠান, যে অনেক মানুষ কিন্তু আজকে একা হয়ে যাচ্ছেন, ছেলেমেয়েরা বিদেশে পড়তে চলে যাচ্ছেন, কিংবা একাকিত্বের একটা বাতাবরণ তৈরি হয়েছে আমাদের সমাজে নানান কারণেই, বা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, ডিপ্রেশন হচ্ছে এখন। ডিপ্রেশন কথাটা তো এখন খুব লোকের মুখে মুখে, যেটা আমরা ছোটবেলায়, হ্যাঁ ছোটবেলায় খুব একটা শুনতাম না, যাদের হয় তাদের সত্যিই হয়। তো সেক্ষেত্রে আমার তো মনে হয় যে তোর এই কথাটা দিয়েই আমরা আজকে অনুষ্ঠান শেষ করব, যে তাদের জন্য অন্তত গাছ লাগান, প্রাণ বাঁচান নয়, গাছ লাগান, ভালোবাসুন, ভালোবাসার আবার নতুন করে নিজেকে নিজে ভালোবাসতে শিখুন। সেইটা বলে যদি তুই অন্তত সকলকে, যারা এই ডিপ্রেশনটার মধ্যে দিয়ে যাচ্ছেন, কখনো জীবন থেকে মুখ ফিরিয়ে নেওয়ারও ইচ্ছা করছে, গাছই একমাত্র বাঁচিয়ে দিতে পারে তাদের, সেইটা আমি তোর মুখ থেকেই শুনতে চাই, এবং দর্শকদেরও বলতে চাই যে সত্যি গাছকে ভালোবেসে কিন্তু জীবনকে অনেক সুন্দর করে তোলা যায়। একদমই, মানে গাছ যদি কোনো মানুষ মনে হয় যে আমি বাড়িতে একা থাকি, আমার সময় কাটছে না, কিভাবে কি বা করবো, খুব একাকিত্বতায় ভোগেন, একদম গাছ যদি করা শুরু করেন, খুব সাধারণ গাছ করুন। যদি মনে করেন যে খরচা করতে পারবেন না, খুব সাধারণ গাছ করে কোথা থেকে যে আপনার সময় কেটে যাবে আপনি নিজেও টের পাবেন না। মানে আপনার মনেই হবে না দিনটা কিভাবে কেটে গেল, এবং খুব ভালো থাকবেন যখন পরের দিন সকালবেলায় আপনার পরিচর্যা করা গাছটা যখন দেখবেন একটা সুন্দর ফুল দিয়ে আপনাকে গুড মর্নিং জানাচ্ছে, বা একটা ফল দিয়ে আপনাকে গুড মর্নিং জানাচ্ছে। এটার যে প্রাপ্তি, আপনি সবজি করতে পারেন। অনেক মানুষ মনে করেন যে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যেগুলো হয় না, যে আমি আমার বাড়িতে যেমন করি ধনে পাতা, এই শীতকালে প্রচুর, আমার প্রতিটা টবের মধ্যে, এটার জন্য আলাদা করে কোনো টব বা কিছু লাগে না। আমার প্রত্যেক কাস্টমারদেরই বলি যে একটা টবে মনে করুন টগর গাছটা রয়েছে বা জবা গাছ, তার গোড়ার মধ্যেই ধনের বীজ ফেলে
ফেলে ওখান দিয়ে চারা মানে গাছ উঠে গেল। এবার আমাদের যখন লাগছে তখন ওখান থেকেই আমরা যদি সামান্য মানে যতটুকু ধনেপাতাটা কী হয়, পালং শাক লাল শাকটা আমরা একটা আঁটি ধরে লাগে, ধনেপাতাটা তো এগুলো খুব সামান্য লাগে। এবার ওই সামান্য যখন তুলছি ওর যে গন্ধ এবং নিজের তৈরি করা যে জিনিস, ওর যে টাটকা ফ্রেশ জিনিস, এটা আপনাকে কোথাও একদম একটা অন্যরকম ফিল দেবে। আর একটা কথা লাস্ট আমি বলবো, যেটা বলা হয়নি, তখন বলা হয়েছিল যে কীটনাশকের ব্যাপারটা। রাসায়নিক কীটনাশক সবসময় জৈবভাবে সব কিছু হয় না, সেক্ষেত্রে রাসায়নিক কিছু কিছু ক্ষেত্রে দরকার হয়। আপনারা জৈবভাবে যেটা করবেন সেটা হচ্ছে করবেন টবের মাটিটাকে পারবেন যতটা পারবেন জৈব রাখার। এক্ষেত্রে অনেক মানুষ কি করেন যে কলার খোসা টোসা দিয়ে অনেকে করতে চায়, যে কলার খোসা দিই। তো আমি এটা অনেক মানুষ জানে না, কলার খোসা কিন্তু জৈব নয়। কলার খোসা কী করে জৈব হলো? একটা কলা তো বড় করতে গেলে সেখানে ইউরিয়ার মতন জিনিস ব্যবহার করা হয়, কলাটাকে পাকানোর জন্য কার্বাইড ব্যবহার করা হয়। এমনকি কিছু ওষুধ আছে যে ওষুধগুলো আমার দোকান থেকেও বিক্রি হয়, কারণ আমি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে ব্যবসায়ী, বিক্রেতা, হ্যাঁ। আমি যদি নাও বিক্রি করি কোনো না কোনো জায়গায় বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে সেখানেই তো রাসায়নিক জিনিস ঢুকে গেল, তাহলে কলাটাই তো তাহলে রাসায়নিক জৈব থাকলো না। এবার সেই কলার খোসা দিয়ে অনেকে বলে পটাশ দেবো না, আমি কলার খোসা দিয়ে করব। তো কলার খোসা দিয়ে যদি করে তো পরবর্তীকালে টবের মাটির মধ্যে কী হচ্ছে, পিঁপড়ে কেঁচো টেচো কিন্তু উপদ্রব তৈরি হচ্ছে একটা টাইম। সেটা কিন্তু আর কোনো জৈবভাবে কিছু যাচ্ছে না, তখন অজ্ঞতা আবার সেই রাসায়নিক জিনিস এনেই দিতে হচ্ছে, সে ঘুরিয়ে নাক দেখার মতন। তার জন্য টবের মাটিটাকে জৈব রাখুন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন পটাশের তো যেমন আমাদের লাল পটাশ হয়, একটা পটাশিয়াম সালফেট হয় একটা, তো সেই আপনারা সালফেট অফ পটাশ যেটা বলে সেটাকে ব্যবহার করতে পারেন, গাছে ফলিয়া স্প্রে করে ব্যবহার করতে পারেন। টবের মাটিটাকে অর্গানিক থাকলো, আমরা হাড়গুঁড়ো সিংগুঁড়ো যা করছি যা করেন আপনারা সবজি টবজি যা দিয়ে করেন, গাছের পাতায় ওষুধ, কোনো কেমিক্যালের ওষুধ স্প্রে করলে আহামরি কিছু হয় না। টবের মাটিটাকে অর্গানিক রাখুন, কারণ আমাদের মাটিটা যদি খুব রাসায়নিক মুক্ত মানে রাসায়নিক দিয়ে না, কী হয়, একটা ছোটো টব তো দিনের পর দিন তার মধ্যে একটা রাসায়নিক দিলে খুব ইনস্ট্যান্ট খুব ভালো রেজাল্ট দেখা যায় এবং মানুষ লোভে পড়ে দেয়ও, কিন্তু আলটিমেট একটা টাইম গিয়ে 6 মাস 1 বছর বাদে গিয়ে মাটিটার আর কিচ্ছু থাকে না, পুরো নষ্ট হয়ে যায়। এবার মাটিটা তখন পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো তার জন্য টবের মাটিটাকে জৈব রাখুন। গাছের গায়ে কোনো রোগ পোকা হলে তার অবশ্যই কেমিক্যাল যেটা ব্যবহার করতে ওষুধ হবে, যেটার হ্যাঁ। জন্য যেটা দরকার, কারণ এখন আর কিন্তু জ্বর কিন্তু বাসক পাতায় যায় না। এখন আমাদের জ্বর হলে আমাদের অ্যান্টিবায়োটিক নিতে হয়। হ্যাঁ। নিজেরাই আমরা রাসায়নিক, সকাল থেকে অনেক কাস্টমার এসে বলছে জবা গাছ করবে, হয়তো বলছে না আমি জৈবভাবে করব। তা আমি ডিরেক্ট বলে দিই অনেক সময় যে আমরা নিজেরাই তো জৈব নেই। সকালবেলায় উঠেই দেখা যাবে আপনি প্রেশার ওষুধটা খেয়েছেন, তখন কোন জৈব মেডিসিনটা খেয়েছেন, আপনি কোন গাছটা খেয়েছেন, নিজেই জৈব নেন, গাছের পোকার ক্ষেত্রে জৈব করছেন। তো এই জিনিসটা কোথাও একটা জায়গায় আমার ভুল লাগে, এটাই। যাই হোক, আমরা আজকে তো খুব সমৃদ্ধ হয়েছি। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর এইভাবেই আমরা আনকাট আড্ডা, রিয়েল পিপল রিয়েল টকে এরকম মানুষদের নিয়ে আসবো যারা আপনার আমার সকলের কথা বলবে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকের মতো এখানেই আমাদের আড্ডা শেষ করব স্পর্শ দাসের সঙ্গে। আমি ইপসিতা আজকে নমস্কার জানালাম। নমস্কার। আর অবশ্যই আমি দর্শকদের বলবো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে সমস্ত এপিসোড বা সমস্ত কিছু আপনাদের কাছে পৌঁছে যায়। আর পারলে যদি ভিডিওটা ভালো লাগে আপনারা একটু আপনাদের কাছের মানুষদের সাথে শেয়ার করে দেবেন।